আসসালামু আলাইকুম। হালকেনস্টাইন আয়োজিত আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নাবিউল হাসান আছি আপনাদের সাথে। পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শেষ বর্ষে। একই সাথে আমি নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। আমাদের তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে আরোহের প্রকারভেদ। প্রথম পত্রে আমরা কিন্তু আরোহ সম্পর্কে বিস্তারিত জেনেছি, কিন্তু এবার আমরা আরোহের যে প্রকারভেদগুলো রয়েছে সেই আরোহের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের নানাবিধ মনের যে প্রশ্ন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা দেখে নিতে চাই যে তৃতীয় অধ্যায়ে আরোহের প্রকারভেদের মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো আলোচনা করব, এবং আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে প্রকৃত আরোহ ও প্রকারভেদ, বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা ও উদাহরণ, বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য, অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা, উদাহরণ ও বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য, সাদৃশ্যানুমানের সংজ্ঞা, উদাহরণ ও বৈশিষ্ট্য, এবং সবশেষে একটি সৃজনশীল প্রশ্নের মাধ্যমে এই অধ্যায়ের যেসব সমস্যাগুলো রয়েছে সেসব সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা চলে যাব আরোহের প্রকারভেদের মধ্যে। আরোহের প্রকারভেদ হলো আরোহ প্রক্রিয়ার মৌলিক বিষয়। এ প্রক্রিয়ার জন্ম হয় ইউরোপীয় দর্শন এরিস্টটলের হাতে, এবং জ্ঞান ও যুক্তির পদ্ধতি হিসেবে এরিস্টটলের পরে এ পদ্ধতির বিকাশ ঘটে আধুনিককালে ফ্রান্সিস বেকন, গ্যালিলিও ও নিউটন মিল প্রমুখ দার্শনিক ও বিজ্ঞানীদের হাতে। আপনারা জানেন যে এরিস্টটলের যে যুক্তিবিদ্যা ছিল সেটাকে আরোহ যুক্তিবিদ্যা বলা হয়, এবং আরোহ যে পদ্ধতি সেটি এরিস্টটলই শুরু করেছিলেন এবং তিনি এটার শ্রেণীবিভাগ করেছিলেন। আমরা দেখলাম যে পরবর্তীতে বিভিন্ন যুক্তিবিদ যেমন বেকন, গ্যালিলিও, পরবর্তীতে যেসব যুক্তিবিদ ছিল যেমন বেকন, গ্যালিলিও, নিউটন, মিল, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করেছেন। আচ্ছা, এখন আমরা দেখতে পাবো যে যুক্তিবিদ ও দার্শনিক বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন এই আরোহের প্রকারভেদটাকে। মিলের পূর্ব পর্যন্ত আরোহের প্রকারভেদ নিয়ে ধারণা ছিল আরোহ অনুমান 3 ভাগে বিভক্ত, অর্থাৎ মিলের আগ পর্যন্ত আরোহ অনুমানকে 3 ভাগে ভাগ করা হয়েছিল। এবার দেখব যে পরবর্তীতে মিল এসে আরোহকে 2 ভাগে ভাগ করেন। মিল এসে আরোহটাকে 2টা ভাগে ভাগ করলেন, একটা হচ্ছে প্রকৃত আরোহ এবং আরেকটি হচ্ছে অপ্রকৃত আরোহ। এবার এই যে প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ রয়েছে, এই আরোহগুলোকে আবার প্রত্যেকটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রকৃত আরোহকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, অপ্রকৃত আরোহকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা প্রকারভেদের মধ্যে চলে যাব। প্রথমে আমরা যাব যে প্রকৃত আরোহ কি। বলা হচ্ছে গ্রিক দার্শনিক এরিস্টটল সর্বপ্রথম প্রকৃত আরোহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তার মতে প্রকৃত আরোহে বিশেষ দৃষ্টান্তের সাহায্যে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়। এই আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ বিধি অনুসরণ করা হয়। প্রকৃত আরোহের সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাহলে এখানে আমরা পাচ্ছি যে বিশেষ দৃষ্টান্তের সাহায্যে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, এবং এই আরোহ অনুমানের যে সংজ্ঞা বা এটার যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু আমরা আমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রে আলোচনা করেছি, তাই দ্বিতীয় পত্রে আমরা এগুলো নিয়ে বিস্তারিত বলবো না, শুধু প্রকারভেদের দিকে আমরা জোর দিচ্ছি। এবং বলা হচ্ছে এক্ষেত্রে আরোহের প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ বিধি অনুসরণ করা হয়। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ বিধিও কিন্তু আমাদের এই লেকচার ক্লাসগুলোর মধ্যে রয়েছে। আপনারা প্রত্যেকটি লেকচার যখন মনোযোগ সহকারে দেখবেন এবং পুরো কোর্সটি শেষ করবেন তখন কিন্তু আপনাদের কাছে সবকিছু ইজি হয়ে যাবে। প্রকৃত আরোহের সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এখন আমরা কি করব, প্রকৃত আরোহের একটি উদাহরণ এবং এর বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। যে আরোহের প্রকৃত গুণ এবং প্রধান মৌলিক বৈশিষ্ট্য বর্তমান থাকে তাকে প্রকৃত আরোহ বলে। অর্থাৎ যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে। আরোহমূলক লম্ফ হচ্ছে বিশেষ থেকে সার্বিকে গমন করা, জানা থেকে অজানায় গমন করা, সত্য থেকে অসত্যে মানে জানা সত্য থেকে অজানা সত্যে গমন করা, সেটি হচ্ছে আসলে আরোহমূলক একটি প্রক্রিয়া। এবং আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন বলা হচ্ছে বিশাখ হয় মরণশীল, রিনা হয় মরণশীল, রিপা হয় মরণশীল, রুমা হয় মরণশীল। এখানে আমরা 1, 2, 3, 4 চারটি দৃষ্টান্ত থেকে বা 4 জনের উদাহরণ থেকে বা
চারজনের যে সিদ্ধান্ত রয়েছে, আশ্রয় বাক্যটি রয়েছে, সেই আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে সকল মানুষ হয় মননশীল। এখন সকল মানুষ আছে 700 কোটি মানুষ ধরে নিলাম, তাহলে আমি এই যে 4 জন মানুষ থেকে 700 কোটি মানুষ সম্পর্কে একটি মন্তব্য বা একটি সিদ্ধান্তে যাচ্ছি, এটি হচ্ছে আরোহমূলক লম্ফ, অর্থাৎ বিশেষ থেকে সার্বিকে গমন, জানা থেকে অজানায় গমন। এই যে আমি 4 জন থেকে 700 কোটিতে চলে গেলাম, এটাকে বলা হচ্ছে আরোহমূলক লম্ফ। আরোহমূলক লম্ফ কি, সেটাও কিন্তু আমাদের প্রথম পত্রের ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আচ্ছা, এবার আমরা দেখব যে প্রকৃত আরোহ যেটা রয়েছে সেটাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে বৈজ্ঞানিক আরোহ, একটি হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ এবং অন্যটি হচ্ছে সাদৃশ্যমূলক অনুমান। এখন প্রত্যেকটা প্রকারভেদ আমরা আলোচনা করব। প্রথমে আমরা বলেছি বৈজ্ঞানিক আরোহ। বৈজ্ঞানিক আরোহ কি? বৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহের একটি উল্লেখযোগ্য দিক। প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করাকে বৈজ্ঞানিক আরোহ বলে। এখানে নতুন করে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য, এবং এখানে দুটি নিয়ম আছে, প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতি। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি থাকবে এবং কার্যকারণ নীতি থাকবে, অর্থাৎ সেটা হচ্ছে আকারগত সত্য হবে এবং বস্তুগত সত্য হবে, অর্থাৎ সেটা হচ্ছে নিয়ম কানুনেও সত্য হবে, আবার সেটা নিয়ম কানুনে সত্য হবে, আবার সেটা বাস্তবেও কিন্তু সত্য হবে। এটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতি। একই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হবে। যেমন রহিম, করিম, যদু, মধু, মৃত্যু দেখে আমরা নতুন অনুমান করি সকল মানুষ হয় মননশীল। এই যে সকল মানুষ হয় মননশীল, আমরা যে একটি সিদ্ধান্তে পৌঁছাচ্ছি, এখানে কিন্তু একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য হয়েছে, অর্থাৎ এখানে সকল সার্বিক, এবং এই যে আমরা সকল মানুষ সম্পর্কে মরণশীলতাটাকে যে স্বীকার করে নিলাম, এখানে কিন্তু একটি সংশ্লেষক যুক্তিবাক্যকে আমরা স্বীকার করে নিচ্ছি। এজন্য বলা হচ্ছে এটি হবে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। এখন আমরা বৈজ্ঞানিক আরোহের যদি বৈশিষ্ট্যগুলো দেখি, তাহলে এই বৈজ্ঞানিক আরোহের যে কনসেপ্টটা সেটি কিন্তু আমাদের কাছে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা হয়েছে বৈজ্ঞানিক আরোহ সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে, অর্থাৎ একটি নতুন বা যে তথ্যটা অনিবার্যভাবে বের হয়, অনিবার্যভাবে নিঃসৃত হয়, সেটিকে বলে থাকে। বৈজ্ঞানিক আরোহ ঘটনার অভিজ্ঞতা ও নিরীক্ষণ ভিত্তিক। এই যে আমি বলছি সকল মানুষ হয় মরণশীল, কারণ আমরা দেখেছি যে পৃথিবীর ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষই কি মরণশীল, এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা, এবং এটাকে আমরা নিরীক্ষণ করেছি। কার্যকারণ নীতি আছে, কারণ যে জন্মগ্রহণ করবে তাকে মরতেই হবে, এটা হচ্ছে কার্যকারণ নীতি। তাহলে এইভাবে আমরা কি করছি, যে আমরা দেখছি বৈজ্ঞানিক আরোহ ঘটনার অভিজ্ঞতা এবং নিরীক্ষণ ভিত্তিক, যেটা বৈজ্ঞানিক আরোহের মধ্যে উপস্থিত থাকবে। গৃহীত দৃষ্টান্তকে বিশেষভাবে পরীক্ষা করে। বলা হচ্ছে এই যে আমরা যে বিভিন্ন দৃষ্টান্ত নিচ্ছি, যে মানুষ হয় মরণশীল, এই যে বললাম সিদ্ধান্তটা, সেটার জন্য আমরা দৃষ্টান্ত নিচ্ছি যে রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, নাফি হয় মরণশীল। এই যে বিভিন্ন রকম আমরা দৃষ্টান্তটাকে একটা বিশেষভাবে পর্যবেক্ষণ করছি। এটা সাধারণভাবে পর্যবেক্ষণ করলে হবে না, বিশেষভাবে পর্যবেক্ষণ করে যখন আমরা একটি সিদ্ধান্ত নিব, তখন সেই সিদ্ধান্তটি নিশ্চিতভাবে সত্য হবে। বলছে এখানে আরোহমূলক লম্ফ থাকে, অর্থাৎ আমরা এখানে বিশেষ থেকে সার্বিকে গমন করি, একটা জানা সত্য থেকে অজানা সত্যে গমন করি। যেমন 4 জন বা 5 জন মানুষ নিয়ে যখন আমরা বলছি যে তারা মরণশীল, এবার তাদের ওই 4-5 জন মানুষের তথ্যের উপর বেসিস করে আমরা সেই 4 জন বা 5 জন মানুষের তথ্যের উপর বেসিস করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে সকল মানুষ হয় মরণশীল। এই যে একটা আরোহমূলক লম্ফ, একটি বিশেষ থেকে সার্বিকে গমন করার প্রক্রিয়া। বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতির ওপর নির্ভরশীল, মানে এখানে দুইটা নিয়ম থাকবে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতি। বৈজ্ঞানিক আরোহ আকার ও উপাদানগত সত্য প্রতিষ্ঠা করে, অর্থাৎ এখানে নিয়মগতভাবে যেমন এটা সত্য হবে, আবার সেটা বাস্তব অর্থেও সত্য হবে। এর পরবর্তীতে আমরা অবৈজ্ঞানিক আরোহ নিয়ে আলোচনা করব। বৈজ্ঞানিক আরোহটা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার, তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাদেরকে জানাতে পারেন, এবং আমাদের এই লেকচার ক্লাসগুলো দেখার পরে আপনারা যখন বইটি একটু পড়বেন এবং বইয়ের সাথে যখন জিনিসগুলো মেলাবেন, তখন আপনাদের কনসেপ্ট আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। অবৈজ্ঞানিক আরোহের এবার আমরা বৈশিষ্ট্যগুলো দেখব এবং এটার সংজ্ঞাটা একটু জানবো। বলা হচ্ছে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা ব্যতীত কেবলমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতার ওপর নির্ভর করে বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করাকে অবৈজ্ঞানিক আরোহ বলে।
বলা হচ্ছে যে এখানে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা ব্যতীত, অর্থাৎ এখানে কার্যকারণ সম্পর্ক থাকবে না। আর কি করবে, থাকবে কোনটা, সেটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। শুধুমাত্র একটা নীতি থাকবে, একটা নীতি এখানে থাকবে, সেটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। প্রকৃতির নিয়মানুবর্তিতা, আমি পুরোটা লিখছি না, প্রকৃতির নিয়মানুবর্তিতা এখানে উপস্থিত থাকবে এবং কার্যকারণ এখানে থাকবে না। এই একটা জিনিসের উপর বেসিস করে যখন আমরা কোনো আরোহের সিদ্ধান্ত নিব তখন সেটা হবে অবৈজ্ঞানিক আরোহ। আচ্ছা, বলা হচ্ছে এখানেও একটা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হবে। আচ্ছা, এখানে একটা উদাহরণ আমরা টানতে চাই। এ যাবৎ যত কোকিল দেখেছি কালো দেখেছি, কালো ছাড়া অন্য রঙের কোকিল দেখিনি, সুতরাং সকল কোকিল হয় কালো। এই যে কোকিল যে কালো, এটা যে আমরা সিদ্ধান্তটা নিচ্ছি, এটা আমাদের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আমরা নিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে পৃথিবীতে এক্সেপশনাল কয়েকটা কোকিল আছে যেগুলোর রং কিন্তু কালো নয়। তাহলে সেগুলো আমরা দেখিনি বা সেগুলো হচ্ছে যেহেতু অ্যাভেলেবেল না, সেহেতু সেগুলোকে আমরা ওই দুই একটা এক্সেপশনাল জিনিসকে আসলে আমরা কাউন্ট করছি না। সেটা কাউন্ট করা ছাড়া যখন আমরা অভিজ্ঞতার আলোকে বা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির আলোকে যখন আমরা এই সিদ্ধান্তটা নিচ্ছি, তখন সেটা কিন্তু অবৈজ্ঞানিক আরোহ হচ্ছে। আর কোকিল কালো হবে নাকি অন্য রঙের হবে সেটা কিন্তু আসলে কার্যকারণ সম্পর্কের সাথে সম্পর্কযুক্ত না। কোকিল মানেই যদি কালো হতো তাহলে ওই এক্সেপশনাল দুই একটা কোকিল যারা হচ্ছে বিভিন্ন চিড়িয়াখানায় রয়েছে দেশের বাইরে, সেগুলো কিন্তু আসলে থাকতো না। তাহলে এখানে কিন্তু কার্যকারণ নীতি নেই, এখানে শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি রয়েছে এবং এটার বেসিসে যখন একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য নেওয়া হবে। এই যে বলছে সকল কোকিল হয় কালো, এখানে আমি এ পর্যন্ত যতগুলো কোকিল দেখেছি সবগুলো দেখে আমি সব কোকিল সম্পর্কে একটি সিদ্ধান্ত নিচ্ছি, এটি হচ্ছে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। আচ্ছা, এটা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহের কনসেপ্ট। এখন আমরা দেখব যে অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো কি কি। বৈশিষ্ট্যের মধ্যে বলা হচ্ছে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে, অবশ্যই করে, যেহেতু এটা আরোহ, আরোহ মানেই সেখানে আরোহমূলক লম্ফ আছে। সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে, যেটা আমাদেরকে বলা হয়ে গেছে কার্যকারণ নীতি অনুপস্থিত, অর্থাৎ কার্যকারণ নীতিটা এখানে থাকবে না, শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা থাকবে। এজন্য বলা হচ্ছে অনুকূল অভিজ্ঞতায় ভিত্তি, মানে অর্থাৎ ভিত্তিটা হচ্ছে আমার প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। এই যে আমি সবগুলো কোকিল দেখলাম, সবগুলো কোকিল আমি এই পর্যন্ত কালোই দেখেছি, এটা আমার বাস্তব একটা অভিজ্ঞতা বা ঘটনা পর্যবেক্ষণের সাথে সম্পর্কযুক্ত, এর মাধ্যমে আমি কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছি। আরোহমূলক লম্ফ থাকে, আরোহ মানে সেখানে আরোহমূলক লম্ফ থাকবে বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে, অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে, এবং সিদ্ধান্ত হয় সম্ভাব্য। কেন আমরা সিদ্ধান্তকে নিশ্চিত বলছি না, কারণ হচ্ছে এই যে বললাম কয়েকটা কোকিল হচ্ছে আপনার কালো না, এবং সামনে কয়েকটা কোকিল এমন আসতে পারে তারা ভিন্ন রঙের, কিন্তু প্রত্যেকটা মানুষই মরণশীল হবে, প্রত্যেকটা জীবই মরণশীল হবে, আমরা কোনোভাবেই তার মরণশীলতাটাকে ঠেকাতে পারবো না। কিন্তু আমরা যদি চাই যে কোকিল কালো রং না হয়ে অন্য কোনো রং হবে, তাহলে সেটা কিন্তু সম্ভব। বিভিন্ন রকমের ক্রসিংয়ের মাধ্যমে আমরা কিন্তু অন্য রঙেরও কিন্তু নতুন নতুন ব্রিড কিন্তু আমরা আনতে পারি। তাহলে বলছে যে এখানকার সিদ্ধান্ত হয় হচ্ছে সম্ভাব্য, এটাকে পুরোপুরিভাবে সত্য বলা যায় না, তবে এটা অধিকাংশ ক্ষেত্রেই সত্য হবে। তবে এটা শতভাগ যেহেতু সত্য না, সেজন্য আমরা বলছি এটা সিদ্ধান্ত সম্ভাব্য। আচ্ছা, এরপর আমরা চলে যাব যে এই যে আমরা বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহ সম্পর্কে আলোচনা করলাম, এই বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে কতগুলো পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলো আমরা এবার দেখার চেষ্টা করব। বলা হচ্ছে আরোহমূলক লম্ফের দিক থেকে। প্রথমে হচ্ছে আমরা পার্থক্যের আগে একটু সাদৃশ্যগুলো দেখি, তারপর আমরা পার্থক্যে যাব। মিল কোথায় আছে? আরোহমূলক লম্ফের দিক থেকে বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহ, দুই প্রকার আরোহের মধ্যে আরোহমূলক লম্ফ থাকবে, অর্থাৎ দুইটাই সার্বিক থেকে বিশেষে গমন করবে, প্রত্যক্ষ থেকে অপ্রত্যক্ষে, বিশেষ থেকে সার্বিক, জানা থেকে অজানায়, অর্থাৎ দুইটার মধ্যে একই জিনিসই থাকবে। এটা আমরা প্রথম পত্রের আলোচনাতেও দেখেছি। তাই দুইটার মধ্যে হচ্ছে আরোহমূলক লম্ফের দিকটা সাদৃশ্য রয়েছে। দ্বিতীয় যে সাদৃশ্য রয়েছে সেটা হচ্ছে মূলনীতির দিক থেকে। আচ্ছা, মূলনীতির দিক থেকে সাদৃশ্যটা কি পাবো আমরা? বলা হচ্ছে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনুসরণ করতে হয়। দুইটার মধ্যে একটা জিনিস মিল আছে, সেটা হচ্ছে দুইটাই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুসরণ করে। আচ্ছা, আরও একটা সাদৃশ্য আমরা পাবো, সেটা হচ্ছে ঘটনা পর্যবেক্ষণের দিক থেকে উভয় আরোহের বাস্তব ঘটনা বা বাস্তব পর্যবেক্ষণ করা হয়। মানে আপনি যখন বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন তখন আপনাকে বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করতে হচ্ছে। যেমন যদি আমি বলি এরিস্টটল হয় জ্ঞানী, তারপরে বলছি প্লেটো হয় জ্ঞানী, সক্রেটিস হয় জ্ঞানী, অর্থাৎ
প্রত্যেক দার্শনিক হয় জ্ঞানী। এই যে আমি কথাটা বলছি, দার্শনিক মানেই তাকে জ্ঞানী হতে হবে, এখানে একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে। আবার আমরা অভিজ্ঞতার আলোকে দেখেছি যে পৃথিবীর যত দার্শনিক ছিল তারা সবাই জ্ঞানী। তাহলে এই যে আমরা কি করছি যে দুইটা দিকেই যখন বৈজ্ঞানিক আরোহের দিকে যাচ্ছি বা অবৈজ্ঞানিক আরোহের দিকে যাচ্ছি, আমরা যখন বলছি যে কাক হয় কালো, এটাও যখন আমি বলছি, দুইটা ক্ষেত্রে আমি কি করছি, বাস্তব ঘটনাটা পর্যবেক্ষণ করছি। তাহলে ঘটনা পর্যবেক্ষণের দিক থেকে দুইটা জিনিসেরই কিন্তু মিল আছে। আচ্ছা, এরপরে আরও একটা আমরা মিল পাবো, সেটা হচ্ছে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা। আমরা দেখেছি বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহে সব জায়গায় বিশেষ থেকে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে আমরা যাব যে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের বৈসাদৃশ্য। এই যে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে আমরা অনেকগুলো মিল দেখলাম, তবে এর মধ্যেও কিছু পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলো এবার আমরা আলোচনা করার চেষ্টা করছি। বলা হচ্ছে যে নীতিগত পার্থক্য। বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের ওপর প্রতিষ্ঠিত, এতে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ঘটনাবলীকে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করা হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে কার্যকরণ সম্পর্কের উপর নির্ভরশীল নয়, এতে শুধুমাত্র প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতির ওপর আস্থা রেখে অভিজ্ঞতা থেকে সরাসরি সিদ্ধান্তে গমন করে। অর্থাৎ ওই কথাটাই বলা হচ্ছে নীতিগত পার্থক্যটা কি, যে বৈজ্ঞানিক আরোহের মধ্যে বৈজ্ঞানিক যে আরোহটা রয়েছে সেখানে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতি দুইটাই থাকে। কার্যকারণ সম্পর্ক এবং প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি দুইটাই থাকে হচ্ছে আপনার এই বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে। আর অবৈজ্ঞানিক আরোহ যেটা রয়েছে, অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে শুধুমাত্র কার্যকারণ সম্পর্ক থাকবে। অবৈজ্ঞানিক আরোহের মধ্যে কার্যকারণ সম্পর্ক থাকবে না, শুধুমাত্র যেটা থাকবে সেটা হচ্ছে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি। তাহলে আমরা দেখছি বৈজ্ঞানিক আরোহ অনুসরণ করে দুইটা নীতি, প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতি, এবং অবৈজ্ঞানিক আরোহ অনুসরণ করে একটা নীতি, প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতি তারা অনুসরণ করে না। এটাই হচ্ছে তাদের নীতিগত পার্থক্য। এরপরে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ভিত্তিগত পার্থক্য। ভিত্তিগত পার্থক্যটা কি? বৈজ্ঞানিক আরোহ বিজ্ঞানের প্রতিষ্ঠিত কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল, এতে মানুষ ও মরণশীলতার মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণের পর বলা হয় সকল মানুষ হয় মরণশীল। আচ্ছা, ভিত্তিগত হচ্ছে যে বৈজ্ঞানিক আরোহ একটা কার্যকারণ নিয়মের ওপর প্রতিষ্ঠিত। এই যে কার্যকারণ নিয়মটা বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে, এই কার্যকারণ নিয়মটা কিন্তু একটা বৈজ্ঞানিক পদ্ধতি, আর প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একটি হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক পদ্ধতি। তাহলে এই যে বৈজ্ঞানিক আরোহের মধ্যে একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া আছে দেখেই কিন্তু এটাকে বলা হয়েছে বৈজ্ঞানিক আরোহ। এবং আমরা দেখতে পাচ্ছি অবৈজ্ঞানিক আরোহের মধ্যে শুধুমাত্র প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি রয়েছে, সেখানে বৈজ্ঞানিক কোনো প্রক্রিয়া নেই। যেমন আমি বলছি যে এ পর্যন্ত আমি যত বেলি ফুল দেখেছি সবই সাদা, অতএব বেলি ফুল হয় সাদা। এই যে আমি কথাটা বলছি, এটা এখানে বেলি ফুল যে সাদা হবে এটার কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? বা মানে এটা যে সবসময় এরকম হবে তার তো কোনো কথা নেই। তাহলে এখানে কিন্তু কার্যকারণ মানে বেলি ফুলের সাথে সাদা রঙের যে সম্পর্ক, এখানে কিন্তু কোনো কার্যকারণ সম্পর্ক নেই। কিন্তু মানুষের সাথে যে মরণশীলতার সম্পর্ক, এটা কিন্তু একটা কার্যকারণ সম্পর্ক, কারণ জন্ম মৃত্যুটা হচ্ছে আপনার কার্যকারণ। যদি জন্মটা যদি কার্য হয় তাহলে মৃত্যুটা হচ্ছে কারণ, আর মৃত্যুটা যদি কার্য হয় তাহলে জন্মটা হচ্ছে কারণ। তাহলে এইখানে যে কার্যকারণ সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা কিন্তু বেলি ফুলের সাথে সাদা রঙের সম্পর্কটা নেই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিত্তিগত পার্থক্য রয়েছে। অবৈজ্ঞানিক আরোহ অবাধ অভিজ্ঞতার ওপর নির্ভরশীল, এতে কার্যকারণ নিয়মের ওপর কোনো নির্ভরতা নেই, মানে এখানে বৈজ্ঞানিক সম্পর্কটা নেই। ফুলের লাল রং ও গন্ধহীনতার মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয় ছাড়াই বলা হয় সকল লাল ফুল হয় গন্ধহীন। কিন্তু সকল লাল ফুল যে বলা হচ্ছে গন্ধহীন, গোলাপের তো গন্ধ আছে কিন্তু জবার হয়তো বা গন্ধ নেই। এই যে আমরা যদি কয়েকটা লাল ফুলকে দেখে যদি আমি বলি যে সকল লাল ফুল হয় গন্ধহীন, এটা আসলে একটা আমার সম্ভাব্য সিদ্ধান্ত হবে, এটা সব ক্ষেত্রে আসলে বাস্তব হবে না। এভাবে বৈজ্ঞানিক আরোহ প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণের নীতির ওপর প্রতিষ্ঠিত, যেটা আগেই বলা হলো। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহ কেবল প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতির ওপর প্রতিষ্ঠিত। এই কথাগুলোকে বারবার ঘুরিয়ে বিভিন্ন ভাষায় বলা হচ্ছে। আপনাদের বইয়ের মধ্যেও কিছু কঠিন কঠিন শব্দ ব্যবহার করে লেখা আছে, যে কারণে আপনাদের কাছে যুক্তিবিদ্যা বিষয়টি অনেক বেশি কঠিন মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে যুক্তিবিদ্যা খুবই সহজ একটি বিষয়, অঙ্কের মতো খুবই সলিড একটা বিষয়, যেখানে অনেক বেশি নাম্বার তোলা যায়। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে
বাসায় আপনারা বই পড়বেন, বই পড়ার পরে ক্লাস দেখবেন, ক্লাস দেখার পরে এই যে বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে আমি যে পার্থক্য সাদৃশ্যগুলো বললাম এগুলো আপনারা ছক করে তুলে রাখবেন। আপনারা যখনই পড়বেন যুক্তিবিদ্যা পড়ার সময় একটা নোট ক্যারি করবেন, যে নোটের মধ্যে আপনারা বিষয়গুলোকে লিখে রাখবেন। তাহলে কি হবে, পরীক্ষার আগে আপনার এই বিষয়গুলো খুঁজে পেতে বা বুঝতে আপনার জন্য সুবিধা হবে। বইয়ের মধ্যে দেখা যায় যে একটা লাইনকেই 3 ভাবে লিখেছে, মানে একটা লাইনকে এক্সটেন্ড করে 3টা লাইন বানিয়েছে, কথা একই, যা শব্দগুলো হচ্ছে ভিন্ন। আপনি কি করবেন, যে শব্দটা বা যে সেন্টেন্সটা আপনার জন্য খুব বেশি অনুকূলে সেই সেন্টেন্সটি আপনি আপনার খাতায় নোট করে রাখবেন। নোট করে রাখলে কি হবে, পরীক্ষার সময় আপনার সেগুলো খুঁজে পেতে খুব সহজ হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি একটা ভাষার ফরম্যাটে যখন থাকবেন তখন আপনার পরীক্ষার খাতায় সেই ফরম্যাটটা বা সেই ল্যাঙ্গুয়েজটা চলে আসবে, তখন কিন্তু আপনার পাজেল হওয়ার কোনো কিছু নেই বা অন্য কোনো বই ফলো করলেও কোনো প্রবলেম নেই। যে ভাষাটাতে আপনি বুঝেন, দেখবেন একটা বইয়ে একটা বিষয়কে 3 ভাবে লেখা হয়েছে, 3টা ভাষায় লেখা হয়েছে। যেভাবে আপনি বুঝেন, যে ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে সহজ মনে হয় সেই ল্যাঙ্গুয়েজটা আপনি লিপিবদ্ধ করে রাখবেন। এখানে আমার যে যুক্তিবিদ্যা বইটি আমি ফলো করছি সেখানে একটাভাবে লাইন লেখা হয়েছে, আপনি হয়তো বা অন্য একটা বইয়ে সেম কথাটা একটু অন্যভাবে লিখতে পারে। আপনার এই লাইনটা ভালো লাগলে আপনি এভাবে লিখবেন, অন্য বইয়ের লাইনটা ভালো লাগলে আপনি অন্যভাবে লিখবেন, সেটা কোনো প্রবলেম না। কিন্তু মূল যে বেসিক বিষয়টা অর্থাৎ বোঝার যে বিষয়টা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার মতো লিখতে পারবেন, তাই বোঝাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর পরবর্তীতে আমরা অন্যান্য যেসব বৈসাদৃশ্য আছে সেগুলো একটু দেখি। বলা হচ্ছে সিদ্ধান্তগত পার্থক্য। আচ্ছা, সিদ্ধান্তগত পার্থক্য কি রয়েছে? বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত, কিন্তু অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য মাত্র। এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুবই মানে কোর একটা পয়েন্ট, যে দুটোর মধ্যে পার্থক্য কি। একটা সিদ্ধান্ত হচ্ছে নিশ্চিত, এই যে আমি বললাম যে এরিস্টটল হয় দার্শনিক, প্লেটো হয় দার্শনিক, সক্রেটিস হয় দার্শনিক, অর্থাৎ এই যে আমি বললাম প্লেটো হয় জ্ঞানী, সক্রেটিস হয় জ্ঞানী, এরিস্টটল হয় জ্ঞানী, অর্থাৎ সব দার্শনিক হয় জ্ঞানী। এই যে আমি বললাম কথাটা, এখানে কিন্তু আমার যে সিদ্ধান্তটা কিন্তু নিশ্চিত, কারণ কেউ জ্ঞানী না হলে তো তাকে আমি দার্শনিকই বলবো না। এই যে আমার সিদ্ধান্তটা যে নিশ্চিত, এটা হচ্ছে আমার বৈজ্ঞানিক আরোহ। কিন্তু অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে আমার সিদ্ধান্তটা কিন্তু সম্ভাব্য। যেমন বলা হয় যে সাদা ফুল হচ্ছে সবচাইতে বেশি গন্ধযুক্ত, মানে সাদা ফুলের মধ্যে যে গন্ধের যে তীব্রতা সেটা হচ্ছে অনেক বেশি থাকে ইন জেনারেল। তাহলে এটা থেকে যদি আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই যে সব সাদা ফুল হয় তীব্র গন্ধযুক্ত, তাহলে এটা যদি আমি বলি তাহলে সাদার সাথে এই তীব্র গন্ধযুক্তের কিন্তু কোনো কার্যকারণ সম্পর্ক নেই। হ্যাঁ, এটা অধিকাংশ ক্ষেত্রে সত্য হতে পারে, কিন্তু নতুন এমন অনেক প্রজাতির ফুল এসেছে বাজারে সাদা রঙের যেটাতে কোনো গন্ধ নেই। তাহলে এই যে আমি এখানে আরোহের যে সিদ্ধান্তটা নিলাম সেটি কিন্তু শতভাগ সত্য হলো না, এজন্য বলা হয়েছে এটার সিদ্ধান্ত সম্ভাব্য মাত্র। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গ্রহণে খুব সতর্কতা অবলম্বন করা হয়, কিন্তু অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গ্রহণে তেমন কোনো সতর্কতা অবলম্বন করা হয় না। এই যে আমি বললাম যে সাদা ফুল হয় তীব্র গন্ধযুক্ত, এখানে কিন্তু আমি খুব সতর্কভাবে আমি সিদ্ধান্তটা নিইনি, আমি আমার দেখার ভিত্তিতে অভিজ্ঞতার ভিত্তিতে হচ্ছে আমি সিদ্ধান্তটা নিয়েছি, তাই এটি সিদ্ধান্তটা হচ্ছে আপনার খুব বেশি সতর্ক নিয়ে করা হচ্ছে না। এজন্য এখনও হাজার হাজার দৃষ্টান্তের অভিজ্ঞতা সামান্য কারণে নস্যাৎ হয়ে যেতে পারে। সিদ্ধান্তগত পার্থক্যটা আমরা দেখতে পেলাম, একটা কোর পার্থক্য। এরপর আমরা যাব হচ্ছে দৃষ্টান্তগত পার্থক্য। বৈজ্ঞানিক আরোহে সদর্থক ও নঅর্থক উভয় প্রকার দৃষ্টান্ত পরীক্ষা করা হয়। যেমন এখানে ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করতে গিয়ে মশার কামড় ছাড়াও অন্যান্য ঘটনার প্রভাব লক্ষ্য করা হয়, কিন্তু অবৈজ্ঞানিক আরোহে কেবল সদর্থক দৃষ্টান্তগুলোই গণনা করা হয়, এখানে নঅর্থক দৃষ্টান্তগুলো গণনা থেকে বাদ পড়া যায়। এই যে আমি বলছি যে পৃথিবীর সব কোকিল হয় কালো, তাহলে ওই যে 2-1টা কোকিল যারা কালো রঙের না, তাদের দৃষ্টান্তকে আমি কাউন্ট করছি না, তারা বাদ পড়ে যাচ্ছে। এটাই বলা হচ্ছে যে দৃষ্টান্তগত পার্থক্য। কিন্তু যখন আমি বৈজ্ঞানিক আরোহ নিচ্ছি তাহলে আমি কি করলাম, এই যে কয়েকটা কোকিল যে কালো রঙের না, সে কালো রং বাদে সাদা রঙেরও যে কয়েকটা কোকিল আছে তাদেরকে আমি বাদ দিচ্ছি, মানে ওই হিসেবে হচ্ছে নঅর্থক যেসব দৃষ্টান্ত আছে সেসব দৃষ্টান্তকে আমি বাদ দিচ্ছি। কিন্তু যখন আমি বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিচ্ছি তখন আমি সদর্থক নঅর্থক উভয় প্রকার দৃষ্টান্তকে কনসিডার করছি, কিন্তু যেটা আমি অবৈজ্ঞানিক আরোহে করছি না।
তাহলে এইখানে দৃষ্টান্তগত কিন্তু পার্থক্যটা খুব প্রবলভাবে উপলব্ধি করা যায়। আচ্ছা, এরপর আমরা দেখব, এরপরে আমরা আরও একটা অনুমান নিয়ে কথা বলবো, যেটাকে বলা হচ্ছে সাদৃশ্যমূলক অনুমান। আচ্ছা, এই যে সাদৃশ্য শব্দটা শুনেই কিন্তু আমাদের মাথায় একটা বিষয় আসে, সেটা হচ্ছে সাদৃশ্য মানে হচ্ছে কি একটা মিল, তাই না? এই মিল শব্দটা হচ্ছে আমাদের মাথায় চলে আসে। যেমন আমরা একটু আগে পড়েছি বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য মানে হচ্ছে মিল। তাহলে এখানে বলছে সাদৃশ্যমূলক অনুমান মানে হচ্ছে দেখা দেখি যেটা মিললো বা যেটা কাছাকাছি এরকম হয়তো একটা কিছু হবে। আচ্ছা, এবার আমরা লেকচারে চলে যাই, তাহলে হচ্ছে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বলা হচ্ছে সাদৃশ্যমূলক অনুমানের ইংরেজি প্রতিশব্দ অ্যানালজি, যা গ্রিক শব্দ অ্যানালোজিয়া থেকে এসেছে। এর পারিভাষিক অর্থ সম্বন্ধের সমতা। আচ্ছা, আরও একটা বিষয় বলতে যাই, আপনারা যখন যুক্তিবিদ্যা পড়বেন তখন আরোহ অবরোহ এটার সাথে রিলেটেড বা অন্যান্য প্রত্যেকটা বিষয়ের সাথে রিলেটেড আপনারা এরকম শব্দ পেতে পারেন, ইংরেজি প্রতিশব্দ, এবং সেই ইংরেজি প্রতিশব্দ কখনো গ্রিক কখনো ল্যাটিন এইসব জায়গা থেকে এসেছে। এই প্রত্যেকটা বিষয় আপনাকে খুব ভালো মতো মুখস্থ করতে হবে এবং আয়ত্ত করতে হবে। এখানে আসলে বোঝার কোনো কিছু তো নেই। এগুলো কেন আপনি মুখস্থ বা আয়ত্ত করবেন? কারণ সৃজনশীল প্রশ্নের যেটি জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে সেটি, এবং আপনার যে বহু নির্বাচনিক প্রশ্নগুলো রয়েছে বা এমসিকিউ রয়েছে, এমসিকিউর মধ্যে কিন্তু এই বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো আপনি জানেন কিনা সেগুলো কিন্তু পর্যবেক্ষণ করা হয়। এগুলো যদি আপনি ভুল করেন তাহলে কি হবে, যে আপনি যুক্তিবিদ্যা বুঝেন কিন্তু দেখা গেছে অল্প কয়েকটা বিষয় আপনি মনে রাখেননি বিধায় আপনার নম্বরটি কিন্তু কমে গেল। তাই এই বিষয়টা কোন শব্দ থেকে এসেছে, এর অর্থ কী, এগুলো আপনাকে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। সেই জন্য কিন্তু বইয়ের বিকল্প কোনো কিছু নেই, বইটাকে ভালো মতো পড়তে হবে, ভালো মতো রপ্ত করে আপনাকে যেতে হবে পরীক্ষার হলে, তাহলেই কিন্তু খুব ভালো একটি নম্বর তোলা সম্ভব। আচ্ছা, এটার অর্থটাকে বলা হইতেছে সম্বন্ধের সমতা। সম্বন্ধ মানে সম্পর্কের সমতা, কেমন একটু কঠিন লাগছে। এবার বইয়ের ভাষার পরে যখন আমরা বলবো দেখবেন বিষয়টা একেবারে সহজ হয়ে গেছে। গ্রিক দার্শনিক এরিস্টটল সাদৃশ্যমূলক অনুমান বলতে সম্বন্ধের সমতাকে নির্দেশ করেছেন। সম্বন্ধের সমতা একটি নতুন শব্দ। দুটি বস্তুর মৌলিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে অনুমান করাকে সাদৃশ্যমূলক অনুমান বলে। এখন দেখেন জিনিসটা ইজি হয়ে গেল। বলছে দুটি বস্তুর মৌলিক এবং বাহ্যিক সাদৃশ্য, মানে দুটি বস্তুর যে বাহ্যিক কিছু সাদৃশ্য বা বাহ্যিক কিছু মিল বা তাদের মৌলিক যে কিছু মিল, এই মিলের ভিত্তিতে যখন আমরা কোনো সিদ্ধান্ত নিব তখন সেটাকে বলা হচ্ছে সাদৃশ্যমূলক অনুমান। এই যে মিলের ভিত্তিতে যে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি এটাকে বলা হচ্ছে সম্বন্ধের সমতা। যদি গুণগত কোনো সাদৃশ্য পাওয়া যায় তাহলে তার ভিত্তিতে নতুন কোনো গুণের উপস্থিতির অনুমানকে সাদৃশ্যমূলক অনুমান বলে। আচ্ছা, সাদৃশ্যমান বলে বা সাদৃশ্যমূলক অনুমান বলে একই বিষয়। আচ্ছা, বলছে যে দুইটি বিষয়ের মধ্যে যদি আমরা মিল পেলাম, ধরেন দুটা মানুষের মধ্যে আমি রহিমের মধ্যে 5টা গুণ পেয়েছি, করিমের মধ্যেও 5টা গুণ পেয়েছি এবং 5টা গুণই হচ্ছে সমান। হঠাৎ করে আমি রহিমের মধ্যে অতিরিক্ত একটি গুণের দেখতে পেয়েছি, আমি তখন গেস কি করি যে যেহেতু রহিমের মধ্যে এক্সট্রা এই গুণটি রয়েছে তাহলে করিমের মধ্যেও এক্সট্রা এই গুণটি থাকতে পারে। এইভাবে যখন মিলের ভিত্তিতে আমরা কোনো একটি সিদ্ধান্ত নিব তখন তাকে বলা হচ্ছে সাদৃশ্য অনুমান বা সাদৃশ্যমূলক অনুমান। আচ্ছা, এইবার হচ্ছে আমরা একটি দৃষ্টান্ততে যাই। বলা হচ্ছে পৃথিবীর মতো মঙ্গল গ্রহেও মাটি, পানি ও বায়ু আছে। পৃথিবীতে মানুষ বাস করে, অর্থাৎ মঙ্গল গ্রহেও মানুষ বাস করে। তাহলে এখানে কি করলাম, আমি একটা সাদৃশ্যের ভিত্তিতে, যেহেতু পৃথিবীতে মাটি, পানি, বায়ু আছে, 3টা মিল, এই 3টা মিল আমরা হচ্ছে পৃথিবী এবং মঙ্গল গ্রহে দেখেছি। দেখে আমি কি করলাম, আমি বললাম যে মঙ্গল গ্রহেও মানুষ বাস করে। এখানে মিলের ভিত্তিতে নিয়েছি, যদিও আমার যে সিদ্ধান্তটা হয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে সম্ভাব্য, এটা শতভাগ সত্য নয়। কয়েকটা ক্ষেত্রে আমরা দেখব যে সিদ্ধান্তটা মিলেছে, কয়েকটা ক্ষেত্রে দেখতে পাবো যে সিদ্ধান্তটা মিলেনি। কিন্তু এইটাই হচ্ছে আসলে সাদৃশ্য অনুমানের ফরম্যাট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা দৃষ্টান্তকে ব্যাখ্যা করলাম এবং দৃষ্টান্তর মধ্যে কিন্তু সীমাবদ্ধতাগুলো লুকিয়ে আছে। এগুলো আমরা যখন আস্তে আস্তে আপনাদের সাথে আলোচনা করব তখন কিন্তু আপনারা এগুলো বুঝতে পারবেন। সাদৃশ্যমূলক অনুমানে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যতে পৌঁছার চেষ্টা করা হয়ে থাকে। অবশ্যই আমরা এখানে পৃথিবী সম্পর্কে 3টে ইনফরমেশন নিয়েছি, মঙ্গল গ্রহ সম্পর্কে 3টে ইনফরমেশন নিয়ে আমি মঙ্গল গ্রহ সম্পর্কে নতুন একটা কমেন্ট করেছি যে মঙ্গল গ্রহ মানুষ বসবাস করে। তাহলে এখানে আমি কি করলাম, একটা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে পৌঁছানোর জন্য চেষ্টা করলাম। বলা হচ্ছে এই অনুমানের অনুমিত সিদ্ধান্ত সম্ভাব্য হয়। কেন সম্ভাব্য হচ্ছে, কারণ এই যে এই সিদ্ধান্তটা সত্য হতেও পারে নাও হতেও পারে। এক্ষেত্রে কিন্তু সত্য হলো না, কয়েকটা ক্ষেত্রে আবার সত্য হবে।
এজন্য সাদৃশ্যানুমান সিদ্ধান্ত প্রতিষ্ঠায় কোনো নিশ্চয়তা দাবি করতে পারে না। সাদৃশ্যানুমান কখনোই বলতে পারবে না আমার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি নিশ্চিত। এ পর্যায়ে আমরা সাদৃশ্যমূলক অনুমানের যেসব বৈশিষ্ট্যগুলো রয়েছে সেসব বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, বৈশিষ্ট্যর ক্ষেত্রে প্রথমে বলা হয়েছে যে সাদৃশ্য ভিত্তিক অনুমান, অর্থাৎ সাদৃশ্যের ভিত্তিতে এখানে অনুমান করা হয়। যেমন আমি বললাম প্লেটো, আপনারা জানেন যে গ্রিক দার্শনিক প্লেটো, তো প্লেটো হচ্ছে একজন দার্শনিক, ঠিক আছে? প্লেটো হচ্ছে দার্শনিক ও জ্ঞানী, প্লেটো হচ্ছে দার্শনিক ও জ্ঞানী। ঠিক একইভাবে আমরা যদি সক্রেটিসকে ধরি তাহলে সক্রেটিসও হচ্ছে দার্শনিক এবং হচ্ছে জ্ঞানী। তাহলে এই দুজনের আমরা দুইটা গুণের মধ্যে মিল পেলাম। এখন আমরা দেখলাম যে প্লেটোর জন্মস্থান হচ্ছে গ্রিক, তাহলে এইটার সাদৃশ্যের ভিত্তিতে যদি আমরা বলি যে সক্রেটিসের জন্মস্থান হচ্ছে গ্রিক, এভাবে যদি আমরা বলি তাহলে এখানে আমরা কি করলাম, সাদৃশ্যের ভিত্তিতে আমরা একটি সিদ্ধান্ত পৌঁছালাম। অর্থাৎ এই যে দুইটা আশ্রয় বাক্য বা দুটা যে আমার সাদৃশ্য রয়েছে সেই সাদৃশ্যের উপর ভিত্তি করে আমি একটি সিদ্ধান্ত নিলাম। তাহলে এখানে যে এই যে গ্রিকে তাদের জন্ম বা তারা যে গ্রিকের অধিবাসী ছিলেন এই বিষয়টা তো সত্য, তাহলে কি হলো, এক্ষেত্রে আমার সিদ্ধান্তটা সত্য হলো। আবার আমরা দেখেছি আগের যে স্লাইডে যদি দেখি তাহলে দেখব যেখানে আমরা মঙ্গল গ্রহে যে মানুষ বসবাস করে এই বিষয়টা আসলে সত্য হলো না। তাহলে কিছু কিছু ক্ষেত্রে এটা সত্য হবে, কিছু কিছু ক্ষেত্রে এটা সত্য নাও হতে পারে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে সিদ্ধান্তটি হচ্ছে সম্ভাব্য এবং এটা হচ্ছে একটি সাদৃশ্যমূলক অনুমান। বলা হচ্ছে এটি প্রকৃত আরোহ। প্রকৃত আরোহ বলতে এখানে বোঝানো হয়েছে যে আরোহমূলক লম্ফ যেটি বলছি সে লম্ফটা এখানে রয়েছে। এখানে অবশ্যই আমরা একটি জানা সত্য থেকে অজানা সত্যে গমন করছি। যেমন আগের স্লাইডটাতে যদি যাই, বলা হচ্ছে যে পৃথিবীর মতো মঙ্গল গ্রহেও মাটি, পানি, বায়ু আছে। এখানে আমরা তিনটা জিনিস জানতে পারলাম, দুইটা বিষয় সম্পর্কে। নতুনভাবে আমরা বললাম যে মঙ্গল গ্রহে মানুষ বসবাস করে, নতুন একটি তথ্য দিলাম, নতুন একটি আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়ার জন্য চেষ্টা করলাম। এইটা যে চেষ্টা বা এভাবে যে আমরা গেলাম একটা জানা অজানা থেকে জানাই, এটি হচ্ছে আরোহমূলক লম্ফ। বা আরেকভাবে যদি বলি যে বিশেষ থেকে সার্বিকে, হ্যাঁ যদিও এখানে আমরা বিশেষ থেকে সার্বিকে গেলাম না, বাট নতুন একটা বিষয় জানলাম, নতুন একটা বিষয় উন্মোচন করার চেষ্টা করলাম, এজন্য এটাকে বলা হচ্ছে প্রকৃত আরোহ, মানে এখানে আরোহমূলক লম্ফ উপস্থিত রয়েছে। বলা হচ্ছে সাদৃশ্য মানে সিদ্ধান্ত সম্ভাব্য। কেন সম্ভাব্য? কারণ কিছু ক্ষেত্রে এটা সত্য হবে, কিছু ক্ষেত্রে এটা সত্য নাও হতে পারে, সেজন্য আমরা বলছি সিদ্ধান্তটা হচ্ছে সম্ভাব্য। কোন কোন ক্ষেত্রে এটা সম্ভাব্য হয়? যদি আমরা গাণিতিক প্রক্রিয়া দেখি, গাণিতিক প্রক্রিয়া এবং জ্যামিতিক প্রক্রিয়ায় আসলে এটা খুব বেশি কার্যকর। যেমন আমরা ত্রিভুজের যে প্রমাণ বা চতুর্ভুজের যে প্রমাণ আমরা সম্পাদ্য উপপাদ্যর ক্ষেত্রে দেখেছি, তখন কিন্তু দুইটা ত্রিভুজ বা দুইটা চতুর্ভুজের যে মিলের ভিত্তিটা রয়েছে সেই মিলের ভিত্তিতে আমরা দেখতাম একটা সম্পাদ্য বা একটা উপপাদ্য আমরা প্রমাণ করেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সাদৃশ্যমূলক অনুমান, এটার কিন্তু আসলে প্রয়োজনীয়তাটা রয়েছে। বিশেষ করে জ্যামিতিক এবং গাণিতিক জায়গাতে এটা খুব বেশি কার্যকর এবং খুব বেশি এখানে ব্যবহৃত হয়ে থাকে। বলা হচ্ছে অপর্যাপ্ত সাদৃশ্য। যখন আমরা সাদৃশ্যমূলক অনুমান করি তখন আসলে আমরা অনেক যে সাদৃশ্য পাই, ব্যাপারটা সেরকম না। এখানে আমাদের অপর্যাপ্ত সাদৃশ্য থাকে। অপর্যাপ্ত সাদৃশ্য থাকে বলেই আমাদের এখানকার সিদ্ধান্তটি সম্ভাব্য হয়। অপর্যাপ্ত সাদৃশ্য বলতে বোঝানো হচ্ছে এই যে আমি প্লেটো এবং সক্রেটিস এর যে দুইটা সাদৃশ্য দেখেছি, এখানে মাত্র আমি দুইটা সাদৃশ্য দেখে এখানে আমি একটা মন্তব্য করেছি, তাহলে এখানে কিন্তু আমার অপর্যাপ্ত সাদৃশ্য, অনেক বেশি কিন্তু সাদৃশ্য নাই। অনেক বেশি যদি সাদৃশ্য থাকতো বা পর্যাপ্ত সাদৃশ্য থাকলে হয়তোবা এটা নিশ্চিত হওয়ার সম্ভাবনাটিও আরও বেশি হতো। তো এই ছিল আমাদের সাদৃশ্যমূলক অনুমানের আলোচনা। এ পর্যায়ে আমরা একটি সৃজনশীল প্রশ্ন আপনাদের সাথে সমাধান করার চেষ্টা করব। এখানে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখাচ্ছি, আপনারা আপনাদের বইয়ে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন পাবেন, অনেকগুলো বোর্ডের সৃজনশীল প্রশ্ন পাবেন, সেগুলো আপনারা নিজেরা চেষ্টা করবেন কিভাবে সমাধান করা যায়, কিভাবে আসলে লেখা যায়। আমরা তো আপনাদেরকে ফরম্যাটগুলো বলে দিচ্ছি যে কিভাবে আপনি লিখবেন। এবং যুক্তিবিদ্যার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানকার সিকিউ এর মধ্যে অনেক বেশি লিখতে হয় না, লেখাটা কিন্তু কম। গ এবং ঘ নম্বরের যে প্রশ্ন সেটিতে লেখা কম লিখলেও দেখা যায় যে লেখা হয়ে যাচ্ছে, এবং আপনি কখনোই ভাববেন না যে আমি কম লিখলাম বলে নাম্বার কম পাবো কিনা। যেটা অ্যাকুরেট, যতটুকু আপনার লেখা প্রয়োজন আপনি মূল কথাটা যদি লিখেন তাহলে অবশ্যই আপনি পূর্ণ নম্বর পাবেন। এবং এটাই সুবিধা যে 2 ঘন্টার সামথিং আপনাদের যে সময় থাকে সেই সময়টার মধ্যে আসলে এই সাবজেক্টটা খুব ভালো মতোই লিখে শেষ করে রিভিশন দেওয়ার একটি সুযোগ থাকে। আচ্ছা, এবার আমরা চলে যাব সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে। বিনতি কলেজে পড়ে, সে ফুল ভালোবাসে, তাই কলেজ থেকে আসার সময় সে গোলাপ
রজনীগন্ধা, বেলি ইত্যাদি ফুল কিনে এনে ফুলদানিতে সাজিয়ে রাখে। আর কিছুক্ষণ পর পর গিয়ে গন্ধ শুকে বলে, আহ কি সুগন্ধ। শুনে 6 বছরের প্রান্ত জিজ্ঞেস করে, আচ্ছা ফুপি, সব ফুলেরই কি এমন সুগন্ধ থাকে? উত্তরে বিন্তি ছোট প্রান্তের গাল টিপ দিয়ে বলে, হ্যাঁ বাবা, সব ফুলই সুগন্ধি হয়। তাহলে এখানে আমরা দেখছি যে বিন্তি বলছে যে সব ফুলই সুগন্ধি হয়। বলা হচ্ছে আরোহমূলক লম্ফ কি? আরোহমূলক লম্ফ কি সেটা আপনাদেরকে বলা হয়েছে যে সার্বিক বিশেষ থেকে সার্বিকে যাওয়ার যে প্রক্রিয়া, জানা সত্য থেকে অজানা সত্যে গমনের যে প্রক্রিয়া, এটি হচ্ছে আরোহমূলক লম্ফ। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটির মূল বক্তব্য লেখো। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আপনাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় পত্রের মধ্যে আপনি পেয়েছেন প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি হচ্ছে যে প্রকৃতি সবকিছু একটা শৃঙ্খলের মধ্যে চলে, একটা নিয়মের মধ্যে চলে, নিয়মের বহির্ভূত আসলে কোনো কিছুই না। আপনারা 2 নম্বরের প্রশ্নের জন্য যতটুকু লেখা প্রয়োজন ততটুকুই আপনারা লিখবেন। এখানে খুব বেশি ডিটেলস বা খুব বেশি বড় করে না লিখে মূল যে কোর পয়েন্টগুলো রয়েছে, 1-2টা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের কথাগুলো আপনারা এখানে লিখতে পারবেন। বলা হচ্ছে উদ্দীপক অনুসারে বিন্তি ফুলের সুগন্ধের ক্ষেত্রে কিভাবে প্রকৃতির একানুরূপতা প্রয়োগ করেছে। এখানে হচ্ছে সে কি করেছে যে তার যে বাস্তব অভিজ্ঞতা বা তার যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, সেটার উপর ভিত্তি করে তিনি হচ্ছে একটি মন্তব্য করেছেন বা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যে সিদ্ধান্তটি হচ্ছে সম্ভাব্য। তাহলে এই যে প্রকৃতির যে একানুরূপতা মানে হচ্ছে তিনি যেটা দেখেছেন, তার যেটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে কিন্তু তিনি কথা বলেছেন। তাহলে এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটাও কিন্তু যথাযথভাবে প্রতিফলিত হয়নি, তার দেখার যে বাস্তব অভিজ্ঞতা, সেই ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তিনি কিন্তু বলেছেন। তাহলে এখানে যথাযথভাবে যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটা অনুসরণ হলো না, সেই জায়গাটি আপনাদেরকে ধরে দিতে হবে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কি সেটি আপনাদেরকে বলতে হবে, এবং তার বলার মধ্যে বা তার যুক্তির মধ্যে যে ভুলটি রয়েছে, সেই ভুলটি বা তার অনুমানের ক্ষেত্রে যে ভুলটি রয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে বের করতে হবে। এবং সবশেষে বলা হয়েছে যে উদ্দীপকে বিন্তি যে সিদ্ধান্তের কথা প্রান্তকে শুনেছে তা কোন আরোহের অন্তর্গত, সেই আরোহের সংজ্ঞা লেখো। আচ্ছা, এখানে যেটা বলেছে সেটা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। অবৈজ্ঞানিক আরোহ কেন? কারণ হচ্ছে এখানে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। তার যেটা দেখা, তার যেটা প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতির আলোকে যে জিনিসটা দেখা হয়েছে, সেই জিনিসটার আলোকে সে বলেছে। এখানে যেহেতু আমরা এই অধ্যায়ে প্রকৃত আরোহ সম্পর্কে পড়লাম এবং আমরা জানি প্রকৃত আরোহ 3 প্রকার, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, সাদৃশ্যমূলক অনুমান। তাহলে এখানে তো বৈজ্ঞানিক আরোহ হচ্ছে না, যেহেতু সিদ্ধান্তটা হচ্ছে সম্ভাব্য এবং তিনি যেটা বলেছেন সেই সিদ্ধান্তটাও সম্ভাব্য, এবং অবৈজ্ঞানিক আরোহটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, যেহেতু কোনো কিছুর মিলের ভিত্তিতে এখানে সিদ্ধান্তটা নেয়নি, তাই এখানে হচ্ছে সাদৃশ্যমূলক অনুমানও হচ্ছে না। এখানে আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমত এই যে তিনি যে আরোহের কোন আরোহের অন্তর্গত, এখানে বলতে হবে যে অবৈজ্ঞানিক আরোহের অন্তর্গত, এটা প্রথমে আপনাদেরকে উল্লেখ করে দিতে হবে। মানে আপনি ধরতে পারলেন যেটা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। তারপর আপনাকে বলতে হবে যে অবৈজ্ঞানিক আরোহ কি, অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহের যে সিদ্ধান্ত, অবৈজ্ঞানিক আরোহের যে সংজ্ঞাটি রয়েছে সেটা আপনাকে প্রদান করতে হবে। এবং এই যে বিন্তির বলার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কিভাবে অবৈজ্ঞানিক আরোহটা প্রতিফলিত হয়েছে বলতে হবে যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি উপস্থিত থাকলেও কার্যকারণ নীতিটা কিন্তু অনুপস্থিত। এভাবে বলে যখন আপনি ধাপে ধাপে একটা প্যারা প্যারা করে যখন আপনি প্রশ্নের উত্তরগুলো লিখবেন, তখন সেটা দেখতেও যেমন সুন্দর হবে, আপনার নম্বর পেতেও সেটা অনেক বেশি সাহায্য করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আপনাদের পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।